হজের খরচ কমানো নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা। এদিকে বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির। জানাবো ছাত্র জনতার উপর হামলা, যুবলীগের সাদ্দাম গ্রেফতার। আরও জানাবো ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার। সর্বশেষ জানাবো এককালীন ৫ লাখ টাকা করে পাবে আন্দোলনের নিহতদের পরিবার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হজের খরচ কমানো নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা। আগামী মাসে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এছাড়া হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ১৮ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, হজ প্যাকেজের ৩টি পার্ট, বিমান, মক্কা মদিনায় আবাসন ও সৌদি সরকারকে ১,৩০,০০০ টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য আমরা চেষ্টা করছি। অতিরিক্ত ম্যান পাওয়ার নেব না। এর আগে হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করবেন তারা। গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করছে সরকার। গত ২৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এর সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন জানিয়ে নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। বুধবার ১৮ সেপ্টেম্বর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ প্রতিশ্রুতির কথা জানান ঢাকায় অবস্থিত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, ইআরডির অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং জার্মান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জ্যান জনস্কিও উপস্থিত ছিলেন। জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদারদের একটিতে পরিণত হয়েছে জার্মানি। ইতোমধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য ৫০ মিলিয়ন ইউরো সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রস্টার বলেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি ৮ বছরের মধ্যে ৬০০ মিলিয়ন ইউরো ঋণ দেবে বাংলাদেশকে। এটি একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রোগ্রাম। বাংলাদেশ এই মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে একটি যারা এই প্রকল্প সহায়তা পেয়েছে। এ সময় জার্মান নেতাদের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে আরও বিনিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দক্ষতা ও প্রযুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের জন্য নতুন যুগের সূচনাকারী ছাত্র তরুণদের পেছনে জাতি ঐক্যবদ্ধ। এখন আমাদের তাদের আকাঙ্ক্ষার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের তাদের উদ্যোক্তা হতে সাহায্য করতে হবে। ডক্টর ইউনূস জার্মান রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশে জার্মান বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো বাধা দূর করতে আগ্রহী তার অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ সময় জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সংস্কার সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, জার্মানি ও বাংলাদেশের ফার্ম মিলে গ্রিন করিডোর তৈরি করতে পারে। ছাত্র জনতার ওপর হামলা, যুবলীগের সাদ্দাম গ্রেফতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে যুবলীগ নেতা সাদ্দাম বয়স ৪০কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম ভোলা জেলার চরফ্যাশন থানার মৃত আলী আজমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার চাকতাই এলাকায় যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অভিযোগ রয়েছে, গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিউ মার্কেট সহ আশপাশের 10 কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় আহত হয় শিক্ষার্থী জনতা সহ অন্তত ২৫০ জন, যাদের অধিকাংশ ছিলেন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত। ওই দিনের হামলায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় যুবলীগ ক্যাডার সাদ্দাম ও তার সহযোগীরা। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম বলেন, ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি সাদ্দাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে 10 লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা। বুধবার 18 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের পরিমাণ 103.79 বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রতি ডলারে 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ দাঁড়ায় 12,45,478 কোটি টাকা। এর মধ্যে 83.21 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 9,98,580 কোটি টাকা সরকারের নেয়া। এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই সময় অর্থাৎ 2008 থেকে 9 সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল 50.36 বিলিয়ন ডলার। অর্থাৎ গত 15 বছর 8 মাসের ব্যবধানে দেশে বিদেশি ঋণ বেড়েছে 53.42 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাস শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল 99.30 বিলিয়ন ডলার। অর্থাৎ 3 মাসে প্রায় 4.48 বিলিয়ন ডলার বিদেশি ঋণ নিয়ে বিগত সরকার। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হওয়ার পর মার্কিন সুদের হার বেড়ে যায়। পাশাপাশি দেশের টাকায় বড় ধরনের অবমূল্যায়নের ফলে বিপাকে পড়ে বেসরকারি খাতের বিদেশি ঋণ নেওয়া ব্যবসায়ীরা। এককালীন 5 লাখ টাকা করে পাবে আন্দোলনে নিহতদের পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে এককালীন 5 লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া আহত প্রত্যেকে পাবেন সর্বোচ্চ 1 লাখ টাকা। বুধবার 18 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সব স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশন অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। বুধবারের সভায় কমিটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য একটি অফিস স্পেস এবং এর কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি এবং স্মারক সংরক্ষণ করা হবে এর মাধ্যমে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, সামান্য পরিমাণ অর্থের অনুদানের দলিল করতে হবে এবং দাতাদের তালিকাও সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করতে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। সরকারের চিকিৎসার খরচ ছাড়াও ফাউন্ডেশন আহতদের ক্ষতিপূরণ দেবে।